পাঁচ বন্ধু ক্যাম্পিং করতে এক জঙ্গলে যায়, আর সেখানে যাওয়ার পর থেকেই তাদের সামনে একের পর এক সব ভয়ঙ্কর মনস্টাররা পড়তে থাকে। কিন্তু এদিকে আবার তাদের উপর কারা যেন নজরও রাখছে। মনে হচ্ছে যেন ইচ্ছে করেই কেউ তাদেরকে এই মৃত্যুর মধ্যে ফেলে দিয়েছে। তো এই পাঁচ বন্ধুর ভাগ্যে শেষমেশ কি হয় সেটাই দেখবো আমাদের পুরো গল্প জুড়ে। আর হ্যাঁ, এই গল্পটায় দেখানো প্রায় সব কিছুই কিন্তু লজিকলেস, তাই মুভিটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্যই দেখো। তো গল্পের শুরুটা হয় দুজন সায়েন্টিস্টকে দেখিয়ে। তারা দুজনে একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবে ছিল। তারা দুজন একটা সিক্রেট মিশনে কাজ করছিল, আর তারা দুজন ছাড়া এই মিশনের ব্যাপারে আর কেউই জানতো না। এই প্রজেক্টটা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয়েছে, আর এটার ব্যাপারে তারা দুজন ছাড়া দুনিয়ার আর কেউই জানতো না। তাদেরকে দেওয়া এই মিশনটা পৃথিবীর আরও অনেক জায়গায় করা হচ্ছিল, কিন্তু সব জায়গাতেই এটা ফেল হচ্ছিল। আর বর্তমানে তাদের মিশনটা আমেরিকা আর জাপানে চলছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা পাঁচজন বন্ধুকে দেখতে পাই, যাদের নাম ছিল ডানা, কাট, জুলি, মার্টিন এবং হোল্ডেন। তো ডানা আর মার্টিন দুই বন্ধু, আর বাকি সবাই তাদের কমন ফ্রেন্ড। তারা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিল, সেই জায়গাটা ঘুরে দেখার জন্য। আর তারা সবাই যে জায়গাতে যাচ্ছিল সেই জায়গাটার নাম উড এরিয়া। ডাক্তার সেখানে একটা কেবিনে কয়েকদিনের জন্য থাকতে যাচ্ছে। আসলে এই কেবিনটা কিছুদিন আগে মার্টিন কিনে নিয়েছে। এরপর ওরা যখন সেখান থেকে বের হয়ে যায়, তখন উপরে আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা কাউকে ফোনে বলছিল হ্যাঁ, ওরা এখান থেকে ঠিক সময় বের হয়ে গেছে, তার মানে কেউ একজন তাদের উপর নজর রাখছিল। এরপর মার্টিন একটা পেট্রোল পাম্পে এসে থামে, কারণ তাদের গাড়িতে ফুয়েল কমে গিয়েছিল। কিন্তু এখানকার পেট্রোল পাম্পের মালিক তাদের সাথে বাজে ব্যবহার করতে থাকে, আর তাদের কাছে পেট্রোল বিক্রি করবে না বলে দেয়। এখন আর কি করার, তাই মালিকের কাছ থেকে তারা সবাই উড এরিয়ার অ্যাড্রেস জিজ্ঞাসা করে সেখান থেকে আবার চলে যায়। তাদের সেই কেবিনটাতে যাওয়ার একটাই রাস্তা ছিল, আর এই রাস্তাটা ছিল একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে। চারিদিকে শুনশান নীরবতা। এভাবে কিছু দূর যাওয়ার পর তারা পাহাড়ের ভেতর থেকে একটা টানেল দেখতে পায়। আর তখন আমরা একটা অদ্ভুত বিষয় খেয়াল করি। একটা চিল যখন ওপর থেকে উড়ে যাচ্ছিল, তখনই সে অদৃশ্য একটা দেয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কিন্তু এই জঙ্গলের ভেতরে এমন দেওয়াল কে তৈরি করেছে? বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত ছিল। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই কেবিনের কাছে এসে পৌঁছে যায়। তারা সবাই অনেক ক্লান্ত ছিল, তাই দ্রুত সবাই কেবিনের ভেতরে এসে রেস্ট নেওয়ার জন্য। আর ঠিক তখনই হোল্ডেন ভেতরে ঢুকে সেখানে কিছু অদ্ভুত পেন্টিং দেখতে পায়। পেন্টিংটা তার একদমই পছন্দ হয় না, তাই হোল্ডেন যখন সেটাকে সরিয়ে পাশে রাখতে যায়, তখন খেয়াল করে পেন্টিংটার পেছনে আসলে একটা আয়না আছে, যেটা দিয়ে অন্য রুমে থাকা ডানাকে দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটাতে ডানার রুমে একটা আয়না ছিল। হোল্ডেনের রুম থেকে যে ডানাকে দেখা যাচ্ছে এটা সে বুঝতে পারছিল না। তখন হোল্ডেন এসে ডানাকে ব্যাপারটা জানায়, আর তাই প্রাইভেসির জন্য তারা দুজনেই রুম চেঞ্জ করে নেয়। আর ডানা তখন সেই পেন্টিংটা আবারও জায়গা মতো রেখে দেয়। আর যেহেতু পেন্টিংটা অনেক ভয়ানক ছিল, তাই সে একটা কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখে। অন্যদিকে তখন আমরা দেখতে পাই সেই দুই সায়েন্টিস্ট তখন পুরো কেবিনে থাকা অনেকগুলো ক্যামেরা দিয়ে সবাইকে লাইভে দেখছিল। এমনকি তারা শুধু ওই কেবিনটার ভেতরেই না, আশেপাশের পুরো এলাকাটাকেও সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করছিল। এমনকি তারা সেই জঙ্গলের পুরো এরিয়াটাকেও টেকনিক্যালি কন্ট্রোল করতে পারত। আর তখনই তাদের ল্যাবে একটা কল আসে। আসলে এই কলটা করেছিল সেই পেট্রোল পাম্পের মালিক। লোকটা তাদেরকে বলে, আমি আমার কাজ ঠিকঠাক করে দিয়েছি, আমি ওদেরকে কোনো পেট্রোল দিইনি, তাই ওরা চাইলেও সেখান থেকে পালাতে পারবে না। আর এখান থেকেই বোঝা যায় যে ওই পেট্রোল পাম্পের মালিকও এই সায়েন্টিস্টদের সাথেই কাজ করছিল। আর তখন আমরা দেখতে পাই ওই সায়েন্টিস্টরা সেই পাঁচ বন্ধুর উপর বাজি ধরছিল। তারা বাজি ধরছিল এটা নিয়ে যে ওই পাঁচজনকে আসলে কারা মারবে, কোনো মনস্টার, না আত্মা, নাকি কোনো অদ্ভুত প্রাণী। আর তখন আমরা সেই পাঁচজনকে দেখতে পাই, তারা একসাথে বসে কথা বলছিল। তারা যখন একসাথে বসে কথা বলছিল, তখনই তাদের পেছনে থাকা বেসমেন্টের দরজা অটোমেটিক খুলে যায়। আর এটা দেখে তারা সবাই ঘাবড়ে যায়, আর তারা ভাবতে থাকে যে একা একাই দরজাটা কিভাবে খুলে গেল। তো ভেতরে কি আছে সেটা দেখার জন্য তারা তখন এক এক করে নিচে নেমে আসে, আর সেখানে ঘুরে ঘুরে তারা নিচে থাকা জিনিসগুলো এক এক করে দেখতে লাগে। আর তখন মার্টিন সবাইকে বলে, চলো আমরা তাড়াতাড়ি উপরে যাই, এখানে সব পুরাতন জিনিসপত্র ঘেটে কি লাভ। কিন্তু বাকি বন্ধুরা তার কোনো কথাই শুনছিল না। আর সেখানে আলো জ্বালানোর পর দেখা যায় বেসমেন্টে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসগুলো দেখে মনে হচ্ছিল এগুলো অনেক পুরাতন, আর কেউ এগুলোকে খুব যত্ন করে এখানে রেখেছে। আর এসব জিনিসপত্র দেখতে দেখতেই ডানা সেখানে একটা ডায়েরি পায়। ডায়েরিটা খুলে যখন সে পড়তে থাকে, তখন জানা যায় এই ডায়েরিটা ছিল অ্যানা নামের একটা ছোট্ট মেয়ের। আর সেখানে অ্যানা নামের মেয়েটা লিখেছে কিভাবে তার বাবা তাকে এবং তার মাকে টর্চার করত। আর এইভাবেই একদিন টর্চার করার সময় অ্যানার হাত কেটে যায়, আর অ্যানার মা মারা যায়। যেখানে আরও লেখা ছিল যদি এই ডায়েরিতে লেখা মন্ত্রটা কেউ পড়ে, তাহলে এনার পরিবার আবার জীবিত হয়ে যাবে।
আর তারা এসে যে এই ডায়েরি পড়বে তাকে সহ তার সাথে থাকা সবাইকে মেরে ফেলবে। এটা শুনে মার্টিন অনেক ভয় পেয়ে যায়, তাই সে তার বন্ধুদেরকে এই মন্ত্রটা পড়তে নিষেধ করে। কিন্তু ডানা আর তার বাকি বন্ধুরা তার কথা একদমই বিশ্বাস করতে চায় না। তাই সে বলে এটা কখনোই সম্ভব না, নিশ্চয়ই কেউ মজা করার জন্যই এগুলো লিখে রেখেছে। এটা বলেই তারা সেই মন্ত্রটা পড়ে ফেলে। আর মন্ত্রটা পড়ার সাথে সাথেই কিছুটা দূরে জঙ্গলের ভেতরে দেখা যায় অ্যানা তার পরিবার সহ জম্বি হয়ে কবর থেকে উঠে আসছে। আর তখনই আন্ডারগ্রাউন্ডের সেই সায়েন্টিস্টরা ঘোষণা করে যারা জম্বির উপর বাজি ধরেছিল তারা জিতে গেছে, কারণ তারা সবাই বিশ্বাস করে এখন ওই কেবিনে থাকা সবাইকে জম্বিরা মেরে ফেলবে। তো এরপর সেই সায়েন্টিস্ট একটা হোয়াইট বোর্ডে উইনারদের নাম লিখে রাখে। আসলে এই সব কিছু যেন তাদের কাছে একটা মজার খেলা। তো ডানা আর তার বন্ধুরা নিচে বেসমেন্টে থাকা জিনিসগুলো ট্রাই করে দেখবে, এটা তারা আগে থেকেই ধারণা করে ফেলেছিল। আর সেখানে রাখা প্রত্যেকটা জিনিসই আসলে ভৌতিক বা অভিশপ্ত ছিল। তাই সায়েন্টিস্টরা আগে থেকেই জানতো কোনো না কোনো জিনিসের মাধ্যমে তারা সবাই নিজেদের মৃত্যু ডেকে আনবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে না আসলে এই সায়েন্টিস্টরা কি চায়, আর তাদের সিক্রেট মিশনটাই বা আসলে কি। তখনই আমাদেরকে দেখানো হয় সিসিটিভিতে জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে চলতে থাকা প্রজেক্টগুলো এই সায়েন্টিস্টরা এখানে বসেই মনিটর করছিল। যেখানে তখন জাপানে একটা শয়তানি আত্মা স্কুলের বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিল। আর একটু পরেই দেখা যায় ডানার দুই বন্ধু জঙ্গলে ঘুরতে যায় দেখার জন্য। সেখানে গিয়ে তারা দুইজন যখন ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল তখনই একটা জম্বি মেয়েটার উপর আক্রমণ করে। ছেলেটা তখন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু জম্বি ওই মেয়েটাকে খুবই বাজেভাবে মেরে ফেলে। আর তখনই সেখানে থাকা একজন সায়েন্টিস্ট একটা লিভার টেনে নিচে নামিয়ে দেয়। আর দেখা যায় ওই মেয়েটার রক্ত নিচে এসে একটা ছবির উপরে পড়তে থাকে। ততক্ষণে সেই ছেলেটা রক্তাক্ত অবস্থায় দৌড়ে কেবিনে চলে আসে। আর ভেতরে ঢুকে সে তার বন্ধুদেরকে সবকিছুই বলতে থাকে যে কিভাবে জঙ্গলে একটা জম্বি এসে জুলিকে মেরে ফেলেছে। আর সেই সাথে সে আরও বলে আমাদেরকে এখন এখান থেকে চলে যেতে হবে, তা না হলে জম্বিরা এসে আমাদেরকেও মেরে ফেলবে। আর তখন কেবিনের দরজায় হঠাৎ কেউ নক করে, ঠক ঠক। সেখানে থাকা কেউই দরজা খুলতে চাচ্ছিল না, কিন্তু ডানা তখন বলে এটা তো জুলিও হতে পারে। আর সে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই দেখা যায় দরজার বাইরে একটা বিশাল দেহের জম্বি দাঁড়িয়ে আছে। আর তার হাতে ছিল জুলির কাটা মাথা। জম্বিটা জুলির মাথার ডানার কাছে ছুঁড়ে মারে। নিজের বন্ধুর কাটা মাথা দেখে ডানা ভয়ে চিৎকার করে ওঠে। আর তখন বাকি বন্ধুরা দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। তখন ডানার বন্ধু সবাইকে বলে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই একসাথে থাকতে হবে, আর কেবিনের দরজা জানালা সবকিছুই বন্ধ করে রাখতে হবে। আর তখন নিচে থাকা সেই সায়েন্টিস্টরা তাদের এই কথাবার্তা শুনে একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবছিল তারা একসাথে থেকে কোনো বুদ্ধি বের করে আবার বেঁচে যেতেও পারে। তাই তখন তারা কেবিনের ভেতরে একটা বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। সাথে সাথে ডানার সেই বন্ধুর মুড চেঞ্জ হয়ে যায়। তাই তখন সে আবার বলে ওঠে কারো একসাথে থাকার দরকার নেই, সবাই যেন আলাদা আলাদা থাকে, আর তাহলেই তাদের মধ্যে কেউ না কেউ বেঁচে থাকবে। আর এটা শুনে তখন সেখানে থাকা সবাই যে যার রুমে চলে যায়। আর নিচে থাকা সায়েন্টিস্টরা সবার রুমের দরজা লক করে দেয়। মার্টিন তার রুমে এসে সেখানে থাকা একটা ক্যামেরা আর কিছু তার খুঁজে পায়। আর এটা দেখে মার্টিন বুঝতে পারে তাদের সবার উপরেই নজর রাখা হচ্ছে, আর তাদের সাথে এখনো পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলো নিশ্চয়ই কারো প্ল্যান। মার্টিন যখন এসব কিছু ভাবছিল তখন পেছন থেকে হঠাৎই একটা জম্বি এসে তাকে টেনে তার সাথে নিয়ে যায়। আর দেখে মনে হচ্ছিল মার্টিন হয়তো মারা গেছে, কারণ আবারও সেই নিচে থাকা ছবিটাতে নতুন রক্ত এসে ভরে যায়। আর এখন 5 বন্ধুর মধ্যে মাত্র 3 জন বেঁচে আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এভাবে ভয়ে ভয়ে থাকলে এক এক করে সবাই মারা যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় 3 জন একসাথে গাড়ি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করবে। আর তখন আমরা জাপানে সেই শয়তানি আত্মাটাকে দেখতে পাই, যেখানে স্কুলের বাচ্চারা একটা রিচুয়াল করে সেই আত্মাটাকে একটা ব্যাঙে রূপান্তর করে ফেলে। আর তাই সায়েন্টিস্টরা অনেক হতাশ হয়ে যায় যে তাদের জাপানের প্রজেক্টটা ফেল হয়েছে। আর এছাড়াও বাকি দেশগুলোতে করা প্রজেক্টগুলো একে একে ফেল হয়ে যাচ্ছে। এখন তাদের হাতে শুধুমাত্র এই 5 বন্ধুর প্রজেক্টটাই ছিল। তাই যে করেই হোক তাদেরকে এই প্রজেক্টে সফল হতেই হবে। ডানা আর বন্ধুরা তখন ভাবছিল খুব সহজেই এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু তারা আসলে ভুল ভাবছিল, কারণ এই পুরো জায়গাটাই ছিল সায়েন্টিস্টদের কন্ট্রোলে। আর তাই ডানারা যখন সেই টানেলের কাছাকাছি পৌঁছায় সায়েন্টিস্টরা সেটা ব্লাস্ট করে উড়িয়ে দেয়। আর এই এলাকা থেকে বের হওয়ার এটাই একমাত্র রাস্তা ছিল। আর এটা বন্ধ হওয়ায় তারা বুঝতে পারে এখন তারা অনেক বিপদে পড়েছে। তখন ডানার এক বন্ধুর মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে আমি আমার বাইকটা দিয়ে লাফ দিয়ে খাদের এপাশ থেকে ওপাশে যেতে পারবো, আর একবার বাইরে যেতে পারলেই আমি সেখান থেকে সাহায্য আনতে পারবো। আর এটা বলেই সে তার বাইক নিয়ে ধ্বংস হয়ে জায়গাটার উপর দিয়ে অনেক জোরে চালিয়ে একটা লাফ দেয়, কিন্তু সাথে সাথে সে অদৃশ্য দেওয়ালটাতে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর মারা যায়।
আর এখন শুধুমাত্র ডানা আর তার বন্ধু হোলেন্ডি বেঁচে ছিল। তারা তাদের গাড়িটা নিয়ে আবারও অন্য কোনো রাস্তা খোঁজার জন্য বের হয়ে পড়ে, কিন্তু দুজনের একজনও জানতো না যে তাদের গাড়ির ভেতরেই একটা জম্বি আছে। কিছু দূর আসার পরেই সেই জম্বিটা পেছন থেকে হোল্যান্ডের গলায় একটা ছুরি ঢুকিয়ে দেয়, আর তাদের গাড়িটা ব্যালেন্স হারিয়ে পাশে থাকে একটা পুকুরে পড়ে যায়। ডানা তখন অনেক কষ্টে জম্বিটার হাত থেকে নিজেকে বাঁচিয়ে পানির উপরে উঠে আসে, আর ওপরে এসে সে দেখতে পায় মার্টিন এখনও বেঁচে আছে। কিন্তু নিচে থাকা সায়েন্টিস্টরা তখনও জানতো না যে মার্টিন এখনও বেঁচে আছে। তারা জানতো এখন শুধুমাত্র ডানায় বেঁচে আছে, আর সে যেহেতু একা তাই বেশিক্ষণ এই জঙ্গলে টিকতে পারবে না। কোনো না কোনো মনস্টার তাকে অবশ্যই মেরে ফেলবে, আর ডানা মারা গেলে তারা তাদের প্রজেক্টে সফল হবে। একথা ভেবেই তারা ছোট্ট একটা পার্টি করতে শুরু করে। মার্টিন ডানাকে সেই জম্বির হাত থেকে বাঁচিয়ে একটা জায়গায় নিয়ে আসে, আর এটা সেই জায়গা ছিল যেখানে ওই জম্বিটা মার্টিনকে নিয়ে এসেছিল। আসলে এখানে যত ভূত আর মনস্টার আছে তারা সবাই মানুষদেরকে মারার জন্য এক জায়গায় নিয়ে এসে তাদেরকে হত্যা করে, যাতে তাদের রক্ত সোজা নিচে ওই ছবিটির উপরে গিয়ে পড়ে। আর এখানে আসার পর মার্টিন ডানাকে সবকিছুই খুলে বলে। সে বলে যে এখানে আসার পর থেকেই আমাদের উপর নজর রাখা হচ্ছে, কেউ আমাদেরকে নিয়ে এই প্ল্যানগুলো করেছে, আর সেই সাথে এই পুরো জায়গাটা তাদের কন্ট্রোলে আছে। তারপর মার্টিন ডানাকে নিয়ে একটা লিফটের মধ্যে চলে আসে, আর সেই লিফটটা যখন নিচের দিকে যাচ্ছিল তখন প্রত্যেকটা ফ্লোরে তারা অদ্ভুত অদ্ভুত সব মনস্টারদের আত্মাকে দেখতে পাচ্ছিল। আর তখনই নিচে থাকা সায়েন্টিস্ট জানতে পারে যে এখনও দুইজন বেঁচে আছে, আর তারা দুজনই এখন এই ল্যাবের দিকে আসছে। তখন সায়েন্টিস্টদের নির্দেশে একজন সিকিউরিটি অফিসার আসে ডানা আর মার্টিনকে মারার জন্য, কিন্তু এবারও তারা বুদ্ধি করে সেই সিকিউরিটি অফিসারকে মেরে ফেলে। এরপর তারা যখন লিফট থেকে বাইরে আসে সেখানে তারা মাইকে একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। মাইকে বলা হচ্ছিল, যদি পৃথিবীর মানুষদেরকে বাঁচাতে চাও তাহলে তোমাদের দুজনকে নিজেদের জীবন স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু এসবের কিছুই তারা দুইজন বুঝছিল না, তাই দুইজনে দৌড়ে সে একটা রুমের ভেতর লুকিয়ে পড়ে। আর আসলে এটা ছিল একটা কন্ট্রোল রুম, এখান থেকে সব মনস্টার আর ভৌতিক জিনিসগুলোকে কন্ট্রোল করা হতো। তারা যখন এসব কিছু দেখছিল তখনই সেখানে আরও কিছু সিকিউরিটি ফোর্স চলে আসে, আর তারা এবার ডানার মার্টিনকে মারার জন্য তাদের রুমের দিকে গুলি চালাতে থাকে। আর সেই মুহূর্তে ডানা তার সামনে থেকে একটা লাল বাটন প্রেস করে দেয়, আর বাটন প্রেস করার সাথে সাথেই সেখানে থাকা রুমগুলোর দরজা খুলে যায়, আর এর ভেতর থেকে একসাথে সেই সবগুলো মনস্টার বাইরে বের হয়ে আসে। তারা সবাই একসাথে সিকিউরিটি গার্ডদের উপর নৃশংস হামলা চালায়। মনস্টারগুলো পুরো ল্যাবের চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি তারা সায়েন্টিস্টদের উপরও আক্রমণ করে তাদের সবাইকে মেরে ফেলে। দেখতে দেখতেই পুরো জায়গাটা রক্তে লাল হয়ে যায়, কিন্তু আসল সায়েন্টিস্ট কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর তখনই তার সামনে ডানা আর মার্টিন চলে আসে। তারা এতক্ষণে বুঝে গিয়েছিল যে আসলে এই সব কিছুর পেছনে এই সায়েন্টিস্টরাই দায়ী, তাই সে নিজের বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে সায়েন্টিস্টটাকে নিজের হাতে মেরে ফেলে। এরপর তারা ল্যাবের নিচের দিকে চলে আসে, যেখানে আসলে দেখা যায় সেখানে চারিদিকে বেশ কিছু নকশা আঁকা ছিল, আর এই নকশাগুলোতে মানুষের তাজা রক্ত লেগে আছে। ডানারা বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। আর তখনই এই মিশনের বোর্ড অফ ডিরেক্টর সেখানে চলে আসে, আর সে তাদের দুজনকে বলতে থাকে, আমাদের এসব করার পেছনে একটা কারণ আছে, আর সেটা হলো পৃথিবীর সাধারণ মানুষদেরকে বাঁচানো। আসলে এই পৃথিবীর নিচে পাতালে একটা ইভিল গড থাকে, যে কিনা পৃথিবী সৃষ্টির শুরু থেকে মাটির নিচে ঘুমিয়ে আছে, কিন্তু প্রতি বছর সে 5 জন মানুষের বলি চায়, আর এটা পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে দিতে হয়। আর তাই আমাদের এই প্রজেক্টটা নিশ্চিত করে যে প্রতি বছর একবার ইভিল গড প্রত্যেক দেশ থেকে 5 জন মানুষের রক্ত পায়, আর তাকে যদি 5 জনের রক্ত দেওয়া না হয় তাহলে সে ঘুম থেকে উঠে মাটির নিচ থেকে উপরে উঠে আসবে, আর সে পুরো পৃথিবীটা ধ্বংস করে ফেলবে। আর সেই সাথে ডিরেক্টর তখন তাদেরকে বলে, এখন সবকিছুই তোমাদের হাতে, তোমরা যদি চাও তাহলে পৃথিবীকে বাঁচাতে পারো, কিন্তু তার জন্য তোমাদের নিজেদের জীবনও ত্যাগ করতে হবে, আর এই স্যাক্রিফাইস অবশ্যই সকাল হওয়ার আগেই করতে হবে। এই কথা শুনে ডানা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না কি করবে। তার 3 জন বন্ধু যে কারণে নিজেদের জীবন হারালো সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে পুরো পৃথিবীর মানুষকে এর মাসুল দিতে হবে। তাই ডানা তখন তার কাছে থাকা বন্দুকটা মার্টিনের দিকে তাক করে, কিন্তু তখনই সেখানে একটা মনস্টার এসে ডানার উপরে হামলা করে দেয়। তখন মার্টিন সেই বন্দুকটা কুড়িয়ে নিয়ে মনস্টারটার উপরে গুলি চালাতে শুরু করে, আর এতে মনস্টারটা সেখান থেকে চলে যায়। এরপর ডিরেক্টর আর মার্টিনের ভেতরে লড়াই শুরু হয়, কারণ মার্টিন কোনোভাবেই নিজেকে স্যাক্রিফাইস করতে চাচ্ছিল না। তো এক পর্যায়ে ডিরেক্টর যখন মার্টিনকে প্রায় মেরেই ফেলেছিল তখনই সেখানে অ্যানা চলে আসে, আর তার হাতে থাকা কুড়ালটা দিয়ে সে ডিরেক্টরের মাথায় আঘাত করে। আর এই সুযোগে মার্টিন তাদের দুজনকে লাথি দিয়ে নিচে একটা খাদে ফেলে দেয়, যেখানে ইভিল গড থাকতো। এরপর ডানা আর মার্টিন সেখানেই বসে পড়ে। পুরো রাত প্রাণ বাঁচানোর জন্য লড়াই করা আর বন্ধুদেরকে হারিয়ে তারা দুজনেই অনেক ক্লান্ত। ডানা তখন মার্টিনকে সরি বলে, কারণ ডিরেক্টরের কথায় সে মার্টিনের উপর বন্দুক তাক করেছিল, কিন্তু মার্টিন বলে,
আমি এতে কিছু মনে করিনি। এটা বলে তারা দুইজন হেলান দিয়ে একটা সিগারেট ধরায় আর চিন্তা করে হয়তো এখন সবকিছুই ঠিক হয়ে গেছে, কিন্তু আসলে এখনো অনেক কিছুই বাকি আছে। সবকিছু ঠিক কিভাবে হবে? তারা দুজন তো নিজেদেরকে স্যাক্রিফাইসই করেনি। আর তখনই সেখানে আশেপাশের মাটি কাঁপতে থাকে, আর সাথে সাথেই দেখা যায় ওই বেসমেন্টের ভেতর থেকে একটা বিশাল হাত উঠে আসে। ডান আর মার্টিন ইভিল গডের হাতের আঘাতেই মারা যায়। আসলে এটা ছিল সেই ইভিল গডের হাত, আর স্যাক্রিফাইস না পেয়ে সে এখন অনেক রেগে আছে। সে এখন পাতাল থেকে পৃথিবীতে উঠে আসছে সবকিছুই ধ্বংস করার জন্য। এরপরই আমরা বিশাল একটা হাত মাটির ভেতর থেকে বাইরে বের হতে দেখি, আর এমনই একটা দৃশ্য দেখিয়ে গল্পটাও এখানে শেষ হয়ে যায়। আসলে গল্পটা অনেকগুলো প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়ে যায়। এটা যে আসলে কোন জনরার মুভি আমি সেটাই কনফিউজড হয়ে গিয়েছিলাম। কখনো মনে হচ্ছিল হয়তো সায়েন্স ফিকশন, আবার কখনো হরর। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।